3 বছর আগে একটা ছোট্ট ঘটনার সূত্র ধরে 5 বছরের প্রেমের সম্পর্ক সন্দেহ তৈরি হয়ে সেটা পুরোপুরি ভেঙে যায়। সেই সম্পর্ক ভাঙার পেছনে যে মানুষটা জড়িত আজ তার সাথে কবুল করে বিয়ে হলো পদ্মর। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। বর না কি ব্যস্ত, তাই কনে দেখতে এসেছিল বরের 3 ভাইয়ের বউ, তাদের বাচ্চা কাচ্চা এবং মা। ওনাদের খুব পছন্দ হয়েছিল তাকে, এ কারণে বিয়েতে খুব বেশি দেরি করতে চাইলেন না দুই পরিবারের কেউ। ব্যস্ততার কথা শুনিয়ে ইফরাত সেদিন তার ফোনে পাঠানো কনের ছবি দেখেনি। পছন্দ না কি অপছন্দ তাও বলেনি, শুধু বলেছে তোমরা যা ভালো বুঝো। এই ভালো বুঝো বলার পেছনে কারণটাও বেশ শক্তপোক্ত। ইফরাত সবসময় নিজের প্রফেশনের জন্য পরিবারের সবার থেকে দূরে থাকে। একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার সুবাদে সমুদ্রের অগণিত ঢেউকে সঙ্গী করে পণ্যবাহী জাহাজের সঙ্গে এক দেশে থেকে অন্য দেশে অবিরাম ছুটে চলা তার। এই কারণে চট্টগ্রামে তার সব কিছু গুছানো, যে কয়দিন ছুটি পায় ওখানেই থাকে। নারায়ণগঞ্জের এই বাড়িতে আসে না। বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর গায়ে হলুদের সব আয়োজনকে মাটি করে দিয়ে গতকাল শেষ রাতে বাড়ি ফিরেছে আর আজ বরযাত্রী নিয়ে কনের বাড়িতে গিয়েছে। কনে বিদায়ের পর গাড়িতে উঠে ইফরাত প্রথম পদ্মকে দেখল। কাজল কালো চোখের কোণে ঘেঁষে গড়িয়ে পড়া পানি দেখে পুরোটা রাস্তা সে ভেবে এসেছে মেয়েটাকে কেন যে চেনা চেনা লাগছে। এই কান্নার ধরন, এই চোখের পানি, এই চেহারা এর আগেও সে দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা মনে করতে পারছে না। বাড়ি ফেরার পর নতুন বউকে নিয়ে এক গাদা আনুষ্ঠানিক আয়োজন শেষে বাসর ঘরে পাঠানো হলো। 3 জা তাসনিম, মার্জিয়া ও লামিয়া তাকে ইচ্ছে মতো খুশিয়ে মারল। বাসর, বিড়াল মারা, বরের আদর, এসব ছাড়াও আরও ছোটোখাটো অ্যাটম বোম তার কানের মধ্যে ঠাস করে ছেড়ে দিয়ে তারা সবাই পালিয়ে গেল, যা তাকে রীতিমতো ভয়ের সাগরে ডুবিয়ে দিল। চরম অস্বস্তি, লজ্জা ও নতুন পরিবেশে এসে চট করে কারোর সাথে মিশতে না পারায় কঠিন রোগ নিয়ে ফুলে ফুলে সাজানো বিছানার বসে রইল পদ্ম। যদিও সে পরনের শাড়ি পাল্টে সব শ্বাস ধুয়ে ফেলেছে ইতিমধ্যে, তবু কেমন একটা অদ্ভুত অনুভূতি তার সমস্ত দেহ ও মনে ছড়িয়ে পড়ল। সেই সাথে ভয় ও অনাগত ভবিষ্যৎ নিয়ে মনের মধ্যে চিন্তার জন্ম নিল। রাত 2টা পর্যন্ত রুমের বাতি জ্বালতে দেখে বেলকনি থেকে ভেতরে এলো ইফরাত। বিছানার এক কোণে ভাবনারত পদ্মকে দেখে বলল, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ুন। পদ্ম এই প্রথম সরাসরি দৃষ্টি ফেল ইফরাতের দিকে, বলল, ঘুম আসবে না। ভীষণ শান্ত, স্নিগ্ধ ও মায়াভরা দৃষ্টি, কণ্ঠস্বরে কম্পন ও এক রাশ লজ্জা। কিছু সময়ের জন্য ইফরাত থমকালো, কথার অর্থ না বুঝে পায়চারি করতে করতে বলল, কেন আসবে না? যে মানুষের জন্য আমার গোটা জীবনটা অন্ধকারে তলিয়ে গেল, তার সাথে দাম্পত্য জীবনের শুরুটা আমি ঠিক কিভাবে করব বলবেন? ইফরাত দাঁড়িয়ে পড়ল, অবিশ্বাস কণ্ঠে বলল, আমায় চিনতে পারছেন না? না, কিন্তু চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগেও আমি আপনাকে দেখেছি। পদ্ম চোখের কোণে পরিষ্কার করে বলল, 4th ইয়ারের ফাইনাল এক্সাম চলছিল মহিলা কলেজে। লিটারেচার এক্সামের দিন আমার প্রাক্তন প্রেমিকের জন্মদিন ছিল। ওই দিন আমি ফোন নিয়ে এসেছিলাম। এক্সাম হলে ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ ছিল বলে কলেজের অপোজিটে থাকা সাইবার কাফের একটা সেলের কাছে আমার ফোনটা। পুরো কথা শেষ করার আগেই ইফরাত স্মৃতির পাতায় ফিরে গেল। সেদিন একটা মেয়ে কাফের সামনে দাঁড়িয়ে অনবরত কাঁদছিল। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ ফুলে লাল হয়ে গিয়েছিল। কাফে থেকে সব দেখছিল সে। এদিকে এক্সাম শুরু হয়ে গেছে আরও 10 মিনিট আগে। পরীক্ষা দিতে এসে মেয়েটি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কেন? প্রশ্নটা মনে উকি দেওয়ার পর ইফরাত দাঁড়িয়েছিল মেয়েটির সামনে। বলেছিল, কোনো সমস্যা হয়েছে? প্রথম কয়েক মিনিট চুপ থেকে ক্রমাগত অশ্রু বিসর্জন দিচ্ছিল মেয়েটি।
কিছু বলছিল না, তাকে সহজে করতে ইফরাত বলেছিল সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। এবারও মেয়েটি চুপ ছিল। আশা অনুরূপ জবাব না মেলাতে ইফরাত আবারও বলেছিল, আপনার পরীক্ষা তো শুরু হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিছু ফেলে এসেছেন? মেয়েটির কান্না এবার আরও বাড়ল। ইফরাত টিস্যু বাড়িয়ে দিয়ে বলেছিল, না কেঁদো, পুরো সমস্যাটা আমাকে খুলে বলুন, দেখি সমাধান পাই কি না। এভাবে দাঁড়িয়ে থাকলে পরীক্ষা মিস করে যাবেন। পদ্ম কেঁপে কেঁপে বলেছিল, আমার হাতে ফোন, এখন এটা নিয়ে হলে ঢুকতে পারছি না। ফোন নিয়ে এসেছেন কেন? একজনের সাথে দেখা করব, যোগাযোগ করা জরুরি, আজই দেখা করতে হবে। জি, এখন উপায়? কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবতে বসে গেল ইফরাত। মেয়েটি বলেছিল, আপনি যদি কিছু মনে না করেন ফোনটা আপনার কাছে রেখে যাই। পরীক্ষা শেষ নিয়ে যাব, আপনি তো এই কাফেতেই বসেন তাই না? ইফরাত বলেছিল, না, আমি এখানে বসি না, এটা আমার বন্ধুর, দেখা করতে এসেছি। ও, রাখতে পারবেন? আমাকে বিশ্বাস করার কারণ, যদি ফোন নিয়ে চলে যায়। মেয়েটি বলেছিল, নিলে নিবেন, এ আর এত চিন্তার কি? আপাতত আপনার হাতে এটা গুচ্ছিত রাখা ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। এরপর মেয়েটির অনুরোধ রক্ষার্থে ইফরাত বলেছিল, ঠিক আছে, এক্সাম শেষে নিয়ে যাবেন তো? যদি ভুলে যান? বলবো না। কিছুটা দ্বিধান্বিত মনে হাতের ফোনটা সামনে থাকা ছেলেটির হাতে তুলে দিয়েছিল মেয়েটি। বলেছিল, আপনি এখানেই থাকবেন, কিন্তু আমি আবার আসব পরীক্ষা শেষে। মেয়েটি ফিরে এসে নিজের ফোন বুঝে নিয়ে ইরফানকে বলেছিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই উপকার আমি কোনোদিন ভুলব না। বা সেদিনে সেই মেয়েটি, এই পদ্ম, আঞ্জুমান আরা পদ্ম, তার স্ত্রী ইফরাদের কপালে ভাঁজো চেহারায় গম্ভীর্য নেমে এলো। সে বিছানার অন্য পাশে বসে গালে হাত ঠেকিয়ে বলল, এরপর তো আমাদের আর দেখা হয়নি, তাহলে আপনার গোটা জীবন অন্ধকার তলিয়ে গেল কিভাবে? পদ্ম চাপা শ্বাস ছেড়ে বলল, ওই দিন আমার ফোনে কোনো কল এসেছিল। ইফরাত স্বীকারোক্তি দিয়ে বলল, হ্যাঁ, অনেকবার, 20-25টা হবে হয়তো। আপনি কল রিসিভ করেছিলেন না? অন্যের কল আমি কেন রিসিভ করব? রিসিভ করেননি? না, করিনি। তাহলে আমার প্রাক্তনকে ওই দিনের কল রিসিভের ঘটনা নিয়ে 1 সপ্তাহের মধ্যে আমাদের সম্পর্কেও ইতি টেনে দিল। ওটা আপনার প্রাক্তন? পদ্ম মুখ নামিয়ে বলল, জি। ও বলেছিল ওই দিন কোনো একজন পুরুষ আমার ফোনে আসা কল রিসিভ করেছিল। আমি তো ফোনটা আপনার কাছে রেখে গিয়েছিলাম। যদি আপনি কল রিসিভ না করেন তাহলে কে করলো? অন্য কেউ তো ফোন ধরার কথা না। ইফরাত থম মেরে বসে থেকে পুনরায় স্মৃতির পাতা ঘেঁটে সেদিনের দৃশ্যটা আবারও মনে করার চেষ্টা করলো। সে যখন একজন ছাত্রের কিছু ফটোকপির কাগজ নিয়ে ব্যস্ত ছিল, তখন তার বন্ধু এসে ড্রয়ারে রাখা ফোনের রিংটং শুনে বলেছিল, কিরে রাত, ফোন বাজছে, রিসিভ করছিস না কেন? ইফরাত এক গাদা কাগজ হাতে নিয়ে বলেছিল, তুই রিসিভ কর, আমি হাতের কাজ শেষ করে নেই। ইফরাত তখনও বোঝেনি কার ফোনে কল এসেছিল। যখন বন্ধু চিৎকার চেঁচামেচি শুনল, তখন ঘাড় ফিরিয়ে বলল, কী রে শালা, ঝগড়া করছিস কার সাথে? কোন আবাল ফোন দিয়েছে দেখ তো। হাতের ফোন ইফরাতের দিকে ছুঁড়ে মারল তার বন্ধু মাহদি। ইফরান সেটা লুপে নিয়ে চমকে গিয়ে বলেছিল, কি আশ্চর্য, এটা ধরেছিস কেন? এটা তো আমার ফোন না। মাহদি বলেছিল, এখানে তোর ফোন ছাড়া আর কার ফোন আসবে? তাছাড়া এই কভারে তো তোর ফোনেরই। এরপর ইফরাত ড্রয়ার থেকে নিজের ফোন বের করে বন্দুক দিকে বাড়িয়ে দিয়ে বলেছিল, দেখ গাধা, এটা আমার ফোন। ওই ঘটনার 5 মিনিট পরে পরীক্ষার হল থেকে দৌড়ে এসেছিল পদ্ম। ইফরাত হাতে ফোন তার দিকে বাড়িয়ে দেওয়ার সাথে সাথে সে ধন্যবাদ দিয়ে হাওয়ার মিলিয়ে গিয়েছিল। সব শুনে পদ্ম বলল, আপনাকে আর ওখানে দেখিনি কেন? আমি চট্টগ্রামে থাকি, ছুটি না মিললে এখানে আসা হয় না। আপনি জানেন, আমি আমার প্রাক্তনকে ওই কাফেতে নিয়ে গিয়েও বিশ্বাস করাতে পারিনি যে ওই দিন ফোনটা আমি কারো কাছে গুচ্ছিত রেখেছিলাম।
ওর ধারণা হয়েছিল আমার অন্য আরেকটা সম্পর্ক আছে। এরপর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন, ঝগড়া ও তর্ক বিতর্কের শেষে সম্পর্কের সমাপ্তি। আমি বুঝে উঠতে পারছিলাম না এখানে আমার দোষটা কি। ইফরাত অনুশোচনায় ভরা কণ্ঠে বলল, দোষ যে আসলে কার সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না। এক্সট্রিমলি সরি পদ্ম, এমন কিছু হবে জানলে আমি দুটো ফোন এক জায়গায় রাখতাম না। এত বছর পর সরি। শোনো পদ্ম নিষ্প্রাণ হেসে বলল, সরি, এখন এটা ভীষণ অপ্রয়োজনীয়। আপনি কি আপনার প্রাক্তনকে এখনও মনে রেখেছেন? মানে তাকে ভালোবাসেন? অন্যের স্বামীকে আমি কেন ভালোবাসতে যাব? ওই ঘটনার 1 মাস পর সে দুমদাম করে বিয়ে করেছে আর বছর খানিকের মধ্যে সিঙ্গাপুর চলে গেছে। বিয়ের দাওয়াত এসেছিল, ভেবেছিলাম যাব, নিচে গিয়ে ফুর্তি করে আসব। প্রাক্তনের বিয়ে বলে কথা, কিন্তু যেতে পারিনি। আমার ইগো আমাকে বেঈমানটার বিয়ে খেতে দিল না, ফুর্তি করতে দিল না। কথার ধরনে হেসে ফেলল ইফরাত। এরপর হুট করেই তার ঠোঁটের হাসি মিলিয়ে গেল। মানুষের জীবনে এই মিথ্যে প্রেম যে কেন আসে সেটার কোনো সূত্র আজও খুঁজে পেল না। এই প্রেম ভালোবাসার আবিষ্কার কে, যাদের মাধ্যমে গোটা পৃথিবীতে এই ভালোবাসা ছড়িয়ে গেল যেন ভাইরাস। সমবয়সী নারী ও পুরুষকে দিবানিশি যন্ত্রণা দেয়, হারানোর যন্ত্রণা, ধোঁকাবাজির যন্ত্রণা। সব প্রেমের মধ্যে কি তবে মিথ্যে গল্প লুকিয়ে থাকে? কোথাও সত্যি নেই, তাহলে মানুষ বাঁচে কী করে? প্রেমের আবিষ্কারদের খুঁজে পেলে প্রশ্ন করা যেত। ইফরাদের ঠোঁটের কোণে নেমে আসা ঘন কালো অন্ধকার ভাবটা টের পেয়ে পদ্ম জানতে চাইল, একটা প্রশ্ন করি? আপনাকে তো আমার ছবি পাঠানো হয়েছিল, ওটা দেখেননি? না, সময় পাইনি। পদ্ম নিচুপে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগে তার মেজো যা মার্জিয়া বলেছিল ইফরাত কনের ছবি দেখেনি। কেন দেখেনি? চিন্তিত মনে প্রশ্ন করল। সময় পাননি? একটা ছবি দেখতে বেশিক্ষণ সময় লাগে না তো, দেখি কি লাভ হতো। ছবিতে কি কারো চরিত্র লেখা ছিল? লেখা ছিল তার কয়টা প্রেম ছিল বা এখনও আছে। লেখা ছিল সে কোনো দিন কাউকে ঠকিয়েছে কি না। এইসব যখন জানা অসম্ভব তখন ছবি দেখার প্রয়োজন কি? পদ্ম চুপ করে গেল। কপালে এক গোছা চুল কানের পাশে গুজে দিয়ে ঠোঁট কামড়ে ধরল। ইফরাত বলল, আমার কাছে ছবির চেয়েও মানুষের সচরিত্র এবং জমানের বিশুদ্ধতা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আপনার জীবনের সত্যিটাও নিশ্চয়ই জানার অধিকার আছে আমার। প্রশ্ন শুনে ঠোঁট মুড়ে হাসল ইফরাত। জানতে চাইল, কি জানতে চান? আপনার প্রথম প্রেম সম্পর্কে। আমার জীবনে প্রেম ছিল। আপনি নিশ্চিত? কেন নয়? তাহলে কি মেজো ভাবি আপনাকে মিথ্যে বলেছে? মেজো ভাবি কি বলেছে? বলেছে আপনার একজনের সাথে সম্পর্ক ছিল, আপনি তাকে ভীষণ ভালোবাসতেন, তাই বিয়েতে আপনার খুব একটা আগ্রহ ছিল না। এ কারণে আপনি কনের ছবি দেখেননি, শুধু মায়ের কথা রক্ষার্থে বিয়ে করেছেন। বিয়ের রাতে নতুন বউকে কেউ এসব কথা বলে? মুহূর্তের মধ্যে ইফরাদের চেহারার পরিবর্তন নেমে এলো। দুটো হাত মুঠোবন্দি করে ফেলল। দৃষ্টি জড়ো হলো কাঠিন্যতা। মার্জিয়ার ওপর ভীষণ মেজাজ চড়ে গেল তার। ইচ্ছে করছে গলা টিপে দিয়ে আসুক। পদ্ম ভয় পেয়ে বলল, আমার বোধহয় যাচাই করে কথা বলা উচিত ছিল। আপনি মনে কিছু নেবেন না? ইফরাত জোরে জোরে নিঃশ্বাস নিল। দুহাতে মুখ মুছে মাথা চেপে ধরে বলল, মেজো ভাবি আর কি বলেছে? আর কিছু বলেনি। সত্যি বলেছে আমার জীবনে প্রেম ছিল, ভালোবাসা ছিল, কিন্তু ও কাল লাগেনি, সব ধ্বংস করে দিয়েছে। আমাকে ধৈর্যের সাগরে ডুবিয়ে ও বিয়ে করে নিয়েছে। শুধু বিয়ে করেনি, আমার গোটা জীবনটাকে নরক বানিয়ে দিয়ে ও দিব্যি সংসার করে যাচ্ছে। ঠিক বুঝিনি। আমি তো বছরের অর্ধেকেরও বেশি সময় জাহাজে থাকি। বাকি যে কয়টা মাসের ছুটি থাকতো বাড়ি আসতাম। আমাদের সম্পর্কে 2 বছরের মাথায় একদিন বাড়ি এসে জানতে পারলাম সে বিবাহিতা। মানে ওই সময় তো আমি তাকে সময় দিতে পারতাম না, আর দেখা করারও সম্ভব হতো না। বছরে একবার দেখা হতো, সেটাও মন মতো হতো না। তাই সে আমার জন্য অপেক্ষা না করে অন্যজনকে বিয়ে করে নিয়েছে। ও, কী নাম তার? দেখতে কেমন? ইফরাত স্বাভাবিক স্বরে বলল, বাদ দিন ওর কথা। যে আমার জীবনে নেই
তাকে নিয়ে এত চাপ নেওয়ারও দরকার নেই। আমি আপনার কোনো অযত্ন ও অসম্মান হতে দেব না। তবে একটা কথা বলি, কারো কোনো কথা কানে নেওয়ার আগে কষ্ট করে একবার যাচাই করে নেবেন। জি, এখানে অনেকেই আপনাকে কান পোড়া দিতে পারে। সবার সব কথাকে বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে তারপর কথা বলবেন। যেমন পরে এক সময় বলবো, এখন আমি টায়ার্ড পদ্ম, আমার ঘুম দরকার। আপনি চাইলে ঘুমাতে পারেন। আশা করি আপনার আর কোনো প্রশ্ন নেই। পদ্ম ফোন হাতে নিয়ে সময় দেখতে গিয়ে খেয়াল করলো অচেনা একটা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে, একটা পিকচার। সেখানে একটা নারী ও পুরুষের ঘনিষ্ঠ মুহূর্ত তুলে ধরা। স্পষ্টই দেখা যাচ্ছে পুরুষটি নিজের সবটুকু দিয়ে নারীটিকে আদর করছে। নারীটি আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর পুরুষটি তাকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে চুমু দিচ্ছে। আয়নায় দুজনের অবয়ব স্পষ্ট, তবে নারীটির মুখে স্টিকার দেওয়া। তার চুল, গাল ও চোখের দৃষ্টি ইঙ্গিত করে এই পুরুষটি আর কেউ না, ইফরাত নিজে। কিছুক্ষণ আগেও যে পুরুষ অন্যজনের সচরিত্র ও জবানের বিশুদ্ধতা নিয়ে কথা বলল, সে নিজেই একটা চরিত্রহীন লম্পট। ঘেন্নায় শরীর গড়িয়ে উঠল পদ্মর। চোখ তুলে আর ইরফানের দিকে তাকাতেও ইচ্ছে করল না। যাচাই না করে প্রশ্ন করতেই ইচ্ছে হলো না। নম্বরের যাবতীয় তথ্য ঘটে গিয়ে কিছুই পেল না। উল্টে আরও মেসেজ খিচড়ে গেল। ফোন দিতে গিয়ে দেখল তার নম্বর অলরেডি ব্লক করা হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও বার দুয়েক ছবির সাথে পাঠানো লেখাতে চোখ বুলালো। জানো পদ্ম, ওর গলার কাছে থাকা তিলটাই আমার ভীষণ লোভ। কতবার যে চুমু খেয়েছি ওখানে। আর যাই হোক, ওর ওই তিলটাই চুমু দিও না। অনুরোধ রইল তোমার কাছে। একই পদ্ম, এমন অপবিত্র অবস্থায় রান্নাঘরে কেন এলে তুমি, তাও এত ভোরে? মা দেখতে পেলে খুব বকাঝকা করবে। মাত্রাতিরিক্ত দুশ্চিন্তার কারণে রাতে ঘুম হয়নি পদ্মর। তার মধ্যে নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশ এবং প্রথম রাতের সম্পর্ক নিয়ে অনাকাঙ্ক্ষিত এক ঝড়, যা তাকে রীতিমতো আতঙ্কে ডুবিয়ে রেখেছিল। সে ইফরাদের কথা, আচরণ ও ছবির মানুষের মধ্যে পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করছিল। জানে একদিন এসব সম্ভব নয়, তবু বোবা মনে কত প্রশ্ন, কত নীরব আঘাত যে আছড়ে পড়েছিল, তা যদি কাউকে বোঝাতে পারতো হয়তো একটু হালকা লাগতো। খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস পদ্মর। একটা ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করে সে, তাই ভোরে উঠে মর্নিং শিফটের ক্লাসে উপস্থিত থাকতে হয়। বিয়ের জন্য কদিনের ছুটি নিয়েছে, কিন্তু অভ্যাসের কারণে আজান শোনার পরপরই বিছানা ছেড়ে সেটা অবশ্যই পাশে থাকা মানুষ টের পায়নি। তার গভীর ঘুম দেখে বোঝা যাচ্ছিল সে যথেষ্ট ক্লান্ত। নামাজ শেষে পদ্ম নিচে এসেছিল এক কাপ চা বানিয়ে ভোরের বাতাসে গায়ে মেখে পছন্দের বইয়ে মুখ ডুবিয়ে মন খারাপ ভাবটা দূরে সরাবে ভেবে। নতুন জায়গায় যেহেতু সে কোনো কিছু খুঁজে পাচ্ছিল না, আবার এত সকাল কাউকে ডাকতেও ইচ্ছে করছিল না। তবু ধৈর্য নিয়ে ক্যাবিনেট খুঁজে প্রয়োজনীয় জিনিসগুলো বের করছিল। ঠিক সেই সময়ই মার্জিয়া এসে খোঁচা দিল। পদ্ম চিনির বয়াম খুঁজে পেয়ে জয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি অপবিত্র অবস্থায় আসি সেটা আপনি জানলেন কি করে? মার্জিয়া ফের খোঁচা দিয়ে বলল, দেখতে হবে কেন? বাসরাতে বর কি তোমার ছেড়ে দিয়েছে? এমন ভাব করছো যে কিচ্ছুটি হয়নি। কিছু হলেই কি, আর না হলেই বা কি? আমাদের ব্যক্তিগত মুহূর্তে কথা কি আমি আপনার সাথে শেয়ার করব? শেয়ার করতে হবে কেন? এভাবে রান্নাঘরে আসাটা মা পছন্দ করেন না, তাই বললাম। পরবর্তীতে যেন খেয়াল থাকে তোমার। পদ্ম ফুটন্ত পানিতে চায়ের পাতা ছেড়ে দিয়ে বলল, আমার চিন্তাটা আমার মধ্যে থাকুক, আপনাকে এত ভাবতে হবে না। মার্জিয়া নাক মুখ কুঁচকে নিয়ে বলল, দেখি সরো, সম্পূর্ণ রান্নাঘর এখন পরিষ্কার করতে হবে, নয়তো রান্না বসানো যাবে না।
পদ্মর খুব রাগ হলো এবার, মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। এই মার্জিয়ার মধ্যে সমস্যা কি? কেন অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত কথা বলছে? কেনই বা গতকাল দেবরের প্রথম প্রেমের কথা বলে নতুন বইয়ের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। ঝগড়া করার স্বভাব নেই পদ্মর, তবে ফালতু কথা শুনে চুপ থেকে সেটা হজম করে নেওয়ার মেয়েও সে নয়। তাই 2 কাপে চিনি ও দুধ মিশিয়ে চা ঢেলে বলল, শুনুন মেজো ভাবি, 2 মানুষের ব্যক্তিগত বিষয়টাকে 4 দেওয়ালের ভেতর থেকে টেনে আনার বাড়তি চেষ্টা করবেন না। আপনার কথা শুনে মনে হচ্ছে পুরো রাত আপনি আমাদের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমি পবিত্র নাকি অপবিত্র সেটাও দেখছেন। এভাবে আড়ি পাতা একদম ঠিক না, কিন্তু ভবিষ্যতে এমন করবেন না, ঠিক আছে? মার্জিয়া রেগে গিয়ে বলল, কি বললে তুমি? আমি আড়ি পেতেছি? তা না হলে আমাকে নিয়ে এত মাথা ব্যথা কেন? তুমি বেশি বেশি ভাবছো পদ্ম। আমি তো জাস্ট এমনি বললাম। বিয়ের রাতে বর তার বউকে ছুবে না, এমনটা তো হতে দেখিনি কখনো। আমি কি একবারও বলেছি আমার বর আমায় ছুঁয়নি? এই প্রশ্নটা ঠিক হজম করতে পারলাম না। মার্জিয়া কেমন বিস্ময় নিয়ে তাকালো। পদ্ম হেসে ট্রের মধ্যে চায়ের কাপ ও বিস্কুট তুলে বলল, চিন্তা করবেন না, এটা আধুনিক যুগ। এই যুগে কোনো ছেলে মেয়েদের এসব শেখাতে হয় না। আবার খুশিয়ে খুশিয়ে ঘরের খাবার বাইরে বের করতে হয় না। এসব তারাই করে যারা নিজেদের দাম্পত্য জীবন নিয়ে সুখী হয় না। আর কোনো কথা খোসাকে কানে না নিয়ে নিজেদের রুমে চলে এলো পদ্ম। আলগোছের দরজা আটকে ট্রে রেখে কুকশেলফে পছন্দের লেখকের বই খুঁজলো। ইফরাত যে বই পড়ে সেটা তার সেলফ দেখে বোঝা যাচ্ছে। বাংলা ইংলিশ নোবেল দিয়ে ঠাসাঠাসি করা সেলফ। এই লোক বাড়িতে আসে না, তাহলে এত বই কেন এখানে? খুঁজে খুঁজে নিজের পছন্দের একটা বই হাতে নিল পদ্ম। চায়ের কাপ তুলতে এসে ইফরাদের হাতের দিকে চোখ পড়ল। ডান হাতের ছোট আঙ্গুল, বড় আঙ্গুল দুটো একদম ঋতিক রোশনারের মতো। এটা তো আগের খেয়াল হয়নি। সেই হাত দিয়েই হুড়মুড়িয়ে আসা ভোরের আলো ঠেকানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে ঘুমে ডুবে আসে সে। পদ্ম নিজের ফোন বের করে গতকালকের ছবি দেখতে বসলো। খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে আবিষ্কার করলো ছবিতে থাকা হাতের বুড়ো আঙ্গুল দেখা যাচ্ছে না। কোমর জড়িয়ে ধরেছে দেখে সব 4টে আঙ্গুল স্পষ্ট, বাকি জোড়া আঙ্গুল ক্যামেরায় ওঠেনি। ফোন রেখে আবারও চোখ ফেলতে গিয়ে নজরে এলো গলার গাঢ় তিলটা। তাতেই এই ছবির সাথে আসা মেসেঞ্জারের সত্যটা নিশ্চিত হতে পারল সে। আর যত রাগ ও ঘেন্না মনে জমা হলো, সেটুকু তার সুন্দর সকাল নষ্ট করে দিতে যথেষ্ট। খুব ভদ্রতা দেখিয়ে ইফরাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছিল। এখন ইচ্ছে করলো সেই চাটা ওর মুখের ওপর ঢেলে দিক। পদ্ম রেগে গিয়ে হুঁশে থাকে না, একটু বেহুশের মতো আচরণ করে। এই জন্য বাড়ির সবাই তাকে তার সেরা বা ডাকে। সামনে যা থাকে সেটা ভাঙচুর করে, নয়তো সারা ঘর এলোমেলো করে ফেলে। এখন ঠিক কিভাবে রাগটা প্রকাশ করবে সেটা বুঝতে পারলো না। একসময় চায়ের কাপ ধুম করে ফ্লোরে ছেড়ে দিল। শব্দ শুনে হকচকিয়ে উঠে বসলো ইফরাত। চোখে মুখে আঙ্গুল ঘষে জানতে চাইলো কিসের শব্দ হলো। পদ্ম দাঁত কিরমির করে বলল, চায়ের কাপ পড়ে গেছে ফ্লোরে। ইফরাত বিছানা ছেড়ে নেমে ফ্লোরে ভাঙা কাপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে বলল, ও চা নিয়ে এলো কে? কেউ নিয়ে আসেনি, আমি বানাইছি। তাই কি এটা পড়লো কিভাবে? ইফরাত ভীষণ অবাক হয়ে তাকালো। পদ্ম কোনো কথা না বলে ক্রমাগত জোরে শ্বাস নিয়ে মেজাজ ঠিক করতে চাইলো, কিন্তু সম্ভব হলো না। ফোনের ওই বিচ্ছিরি ছবিটা চোখে থেকে সরছে না। তার মধ্যে মার্জিয়ার এমন অভ্যাসতম সবরণে এলো তীব্র রাগ, মাথা ফেটে যাচ্ছে। উত্তর না পেয়ে ইফরাত বলল, আপনি ভাঙা কাপ তুলতে যাবেন না, হাত কেটে যাবে পড়ে। আমি জবার মাকে ডাকছি। দরজা খুলে বাইরে গিয়ে জবার মাকে ডেকে এনে ইফরাত ওয়াশরুমে ঢুকলো। জবার মা এই বাড়ির সব কিছু দেখাশোনা করেন। রান্না বান্না থেকে কার কি পছন্দ, কে কখন কি খাবে, সব কিছু বুঝে শুনে রান্না করেন। ডাক শুনে তিনি দ্রুত ছুটে এলেন নতুন বউয়ের ঘরে। ঝাড়ু দিয়ে এই সম্পূর্ণ ঘর পরিষ্কার করে কাপের টুকরো টুকরো অংশ ডাস্টবিনে তুলে বললেন, নতুন বউ আমি চা বানিয়ে দিই?
নরম মায়া ভরা কণ্ঠস্বর শুনে পদ্ম শান্ত স্বরে বলল, না খালা, আপনি যান, আমি এখন আর কিছু খাবো না। চা তো খাওনি, ভালো লাগছে না। রাত বাজান বকেছে বুঝি? তুমি মন খারাপ করো না, আমি ওকে বকে দিব। নতুন বউয়ের সাথে কেউ রাগারাগি করে জবার মায়ের কথা বার্তাতেই স্পষ্ট তিনি এই বাড়ি এবং বাড়ির মানুষদের ভীষণ পছন্দ করেন। খুব সহজে মানুষকে আপন করে নিতে পারেন। পদ্মর রাগ ততক্ষণে ঠিক হয়ে গেছে। সে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, আপনি ভুল ভাবছেন খালা, উনি আমাকে বকেননি। আচ্ছা বাদ দাও, আমি দেখি নাস্তা কত দূর হলো। জবার মা চলে যাওয়ার পর পদ্ম অনেকক্ষণ স্থির হয়ে বসে রইল বিছানায়। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। অদ্ভুত যন্ত্রণা তাকে গিলে খাচ্ছে। আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইফরাদ। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো পরিপাটি করে আর চোখে একবার বিছানার দৃষ্টি রাখল। পদ্ম আগের মতোই বসে রইল, তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। হুট করে কান্নার কি ভেবে পেল না। টি শার্টের কলার ঠিক করে হাতে ঘড়ি পরে জানতে চাইল, কোনো সমস্যা? পদ্ম সামনে থাকা মানুষটির দিকে তাকিয়ে বলল, কেন, সমাধান করে দিবেন? চেষ্টা করে দেখতে পারি। তাহলে একটা প্রশ্নের উত্তর দিন। ড্রেসিং টেবিলের সাথে হেলান দিয়ে পায়ের পাতায় ওপর পা তুলে ইফরাত বলল, বলুন, মেজো ভাবির সাথে আপনার সম্পর্কটা কেমন? ভালো নাকি খারাপ? খারাপ হতে যাবে কেন, ভালো। উনি কেমন মানুষ? ইফরাত হেসে বলল, হঠাৎ এই প্রশ্ন? সকালের ঘটনা বলতে গিয়েও থেমে গেল পদ্ম। মার্জিয়া যদি কৌতুক করে এভাবে বলে তাকে, তাহলে এই নিয়ে কথা বাড়ানো ঠিক হবে না। এখনও সে এ বাড়ির মানুষদের চিনে উঠতে পারেনি, এত তাড়াতাড়ি পারবেও না, অনেক সময় লাগবে। তাই এমন একটা ঘটনা নিয়ে এক্ষুনি কোনো ঝামেলার দরকার নেই। আগে পরিস্থিতি বুঝুক, মানুষ চিনুক, তারপর প্রশ্ন রাখবে। ভেবেচিন্তে কথা ঘোরাতে পদ্ম বলল, না এমনি। উনি বোধহয় একটু কৌতুক প্রিয়। ইফরাত ঠোঁট উল্টালো, এরপর বলল, আজ কিন্তু বাড়িতে অনেক মেহমান আসবে, পারলে একটু সেজে গুজে থাকবেন। কেন, মেয়েদের সাজগোজ পছন্দ? আপনার প্রাক্তন বুঝি খুব সেজে গুজে থেকে আপনার মনোরঞ্জন করত? পদ্ম যে তাকে খোঁচা দিয়ে এটা বলতে পেরেও কোনো ধরনের তর্কে গেল না ইফরাত। শুধু বলল, পিছনের কথা ছাড়ুন, আপনি নতুন বউ, আর নতুন বউদের একটু সেজে গুজে থাকতে হয়, তাই নাকি? জানতাম না তো, এর আগে তো বউ সাজেনি, এই কারণে এমনি অভিজ্ঞতা হয়নি। আচ্ছা, সেজে গুজে থাকলে মেয়েদের দেখতে কি আকর্ষণীয় লাগে? ইফরাত থতমত খেয়ে বলল, এটা কেমন প্রশ্ন? ও মা, খারাপ কি বললাম? পদ্ম, আপনি কি কোনো কারণে আপসেট? না তো, একদমই না। আমি আপসেট হব কেন? আমার তো নাচতে ইচ্ছে করছে। আমি নতুন বউ না। ইফরাত দু হাতে মুখ মুছে পদ্মর পাশে এসে বলল, তাকে বোঝানোর চেষ্টায় বলল, আমার মনে হচ্ছে আপনি ঠিক নেই। আমি ঠিক আছি। ঠিক থাকলে অতীতের কথা টেনে আনতেন না। আমি আপনাকে বলেছি যে আমার জীবনে নেই, তাকে নিয়ে ভেবে অযথা সময় নষ্ট না করতে। পদ্ম, আমরা বর্তমানে বাঁচি, এটাই সত্যি, এটাই নিয়তি। পদ্ম নিজের কপাল চেপে ধরল। কেন যে মনে এত কথার পেঁয়াজ জমাচ্ছে কে জানে। সত্যিটা ইফরাতকে বলবে নাকি আরও কয়েকদিন নোটিশ করবে? আসলে সে ভালো কি না খারাপ, এটা বুঝতে হলে কোনো পথ ধরতে হবে। ঠিক কথাই গেলে সঠিক উত্তর মিলবে। ড্রয়িং রুম থেকে নাস্তা খাওয়ার জন্য ডাক ভেসে এলো। পদ্ম বড় যা তাসনিমের 3 সন্তান, একটি মেয়ে ও 2টি ছেলে। তার মধ্যে মেয়ে জুহি 2 ভাইয়ের বড়, এই বছরে 8ম শ্রেণীতে পড়ছে। ডাকতে ডাকতে জুহি দরজার সামনে এসে বলল, ছোট চাচ্চু, সবাই তোমাদের ডাকছে, নাস্তা তৈরি। ইফরাত অনেকদিন পর ভাতিজিকে দেখল। দরজার সামনে গিয়ে জানতে চাইল, তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ, আমি ভাইদের সাথে নাস্তা করে নিয়েছি। তোমরা যাও। ছোট মা কোথায়? ওই তো ঘরে। তুমি তাকে নিয়ে এসো। ঠিক আছে। এই বাড়ির নিয়ম সকালে নাস্তা, দুপুরে ও রাতে খাবার সবার আগে ছোটরা করবে। এরপর যাদের অফিস আছে, কাজকর্ম আছে তারা, এরপর বাড়ির সব বউরা, সাথে কাজের লোক যতজন আছে তারাও।
জুহি ভেতরে এসে প্রথমে সালাম দিল, এরপর গালে হাত দিয়ে বলল, ছোট মা তুমি দেখতে কি সুন্দর। আদরে বাচ্চা এমন কথাতে শব্দ তুলে হেসে ফেলল পদ্ম। সব রাগ বোধ হয় চলে গেল, মেজাজটাও ফুরফুরে হয়ে গেল। জহির গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, সত্যি তো নাকি সান্ত্বনা দিচ্ছ? সত্যি ছোট মা, চাচ্চুর সাথে তোমাকে ভীষণ মানিয়েছে। কাল যখন একসাথে ঘরে এলে আমি তো দূরে থেকে তোমাদের ছবি তুলেছি। দেখবে ওরে দুষ্টু, লুকিয়ে লুকিয়ে ছবি তোলা হয়ে গেছে। জহি খিলখিলি করে হেসে বলল, হ্যাঁ মায়ের ফোনে তুলেছি, পরে দেখাবো তোমাকে। এখন চলো, সবাই অপেক্ষা করছে তো। যেহেতু পদ্ম নতুন বউ, তাই আজ তাকে বাড়ির সব নিয়ম নীতি শিখিয়ে দিচ্ছেন শাশুড়ি সেলিনা খানম। এ বাড়িতে কে কখন আসে, কার কি লাগে সব যেহেতু জবার মা দেখে বাড়ির বউদের শুধু কাজ একটাই, মেনু সিলেক্ট করে দেওয়া। আর যখন যার বর খেতে বসবে তখন বরের প্রতি সম্মান প্রদর্শনে পাশে দাঁড়িয়ে থাকা, এটা সেটা এগিয়ে দেওয়া। পদ্ম সব শুনল। তার শাশুড়ি সেলিনা খানম বললেন, বসো, আজ নাস্তাটা রাদের সাথে করো, কাল থেকে আমাদের সাথে করবে। আদেশ শুনেও লজ্জায় দাঁড়িয়ে রইল পদ্ম। জুহি তাকে জোরপূর্বক বসিয়ে দিল ইফরাদের পাশের চেয়ারে। কানে কানে বলল, ওফ ছোট মা তুমি এত লাজুক। মার্জিয়া নাস্তার ট্রে তুলে দিল লামিয়ার হাতে। জবার মা এখানে নেই, হয়তো বাইরে বাগান সামলাতে গেছে। এদিকে নাস্তায় 1 মিনিট দেরি হলে ইফরাত উঠে চলে যাবে। একদম অনিয়ম সে পছন্দ করে না। লামিয়া সব কিছু টেবিলে গুছিয়ে প্লেটে তুলে ইফরাদের সামনে বাড়িয়ে দেওয়া, সাথে সাথে হাতের ধাক্কায় সম্পূর্ণ প্লেট ও নাস্তা ভরা ট্রি নিচে ফেলে দিল ইফরাত। মুহূর্তের মধ্যে সব প্লেট ভেঙে ঘুরিয়ে গেল। সেদিক ভ্রুক্ষেপ না করে টেবিলে একটা ধাক্কা মেরে উঠে দাঁড়িয়ে গর্জন দিয়ে ডাকলো, বড় ভাবি কোথায় তুমি? তুমি জানো না যার তার হাতের খাবার আমি মুখে নিতে পারি না? ইফরাদের চেঁচামেচি শুনে নিজের রুম থেকে দ্রুত ছুটে এলো তাসনিম। ছোট ছেলেটা মাত্রই ওয়াশরুমে ঢুকেছে। মা ঘরে না থাকলে একটু পর গলা ফাটিয়ে ডাকবে, তাই ছেলের জন্য ডাইনিং টেবিলের সামনে আসতে পারেনি সে। সব কিছু নিচে দেখে তাসনিম বলল, খাবার তো জবার মা বানিয়েছে। মার্জিয়া নিজেও রান্নাঘর থেকে সবার সামনে এসে বলল, তোমার কি সমস্যা ছোট ভাই? এসব কি ধরনের আচরণ? ইফরাত চোখ রাগিয়ে বলল, বুঝো না, নাটক করো। পাকনামি করতে কে বলেছে তোমাকে? সামান্য একটা নাস্তা, তোমার কাছে এটা সামান্য হলেও আমার কাছে জঘন্য। পদ্ম পুরোটাই হতভম্ব। ঘর ভরা মানুষের সামনে ইফরাদের এই রাগ তার মাথার উপর দিয়ে গেল। সে কিছু বলার আগেই দেখল কোমরে গুজে রাখা জড়ো আঙ্গুলের হাত থেকে রক্ত পড়ছে। টেবিলের ওপরই একটা আধ ভাঙা গ্লাস তখনও আটকে আছে। একসাথে অনেকগুলো কাঁচের থালা বাটি ধাক্কা দেওয়ার ফলে একটার ভাঙা কাঁচে তার নিজেরও হাত কেটে গেছে, অথচ সে বড় ভাবির ওপর রাগ দেখাচ্ছে। তাসনিম পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, পদ্ম তুমি ওকে নিয়ে রুমে যাও, আমি উপরে নাস্তা পাঠিয়ে দিচ্ছি। পদ্ম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। তাসনিম ওর একটা হাত চেপে ধরে চোখ দিয়ে আশ্বস্ত করলো। এভাবে সবার সামনে থেকে ইফরাতকে কি বলে ঘরে নিয়ে যাবে সেটাও ভেবে পেল না পদ্ম। সবাই কেমন করে তাকাচ্ছে, তার লজ্জাও সংকোচ হচ্ছে। সেলিনা খানম ছেলের গম্ভীর মুখের দিকে চেয়ে বললেন, বাড়ি এলে তুই এমন পশুর মতো আচরণ করিস কেন? তোর সমস্যা কি? ইফরাত টের পেল ওর হাতে জ্বলছে। বার দুয়েক হাতে যারা মেরে মায়ের কথার উত্তরে বলল, পশু তাই এমন করি। কেন সহ্য হচ্ছে না? তাহলে বলো চলে যাই। এমনিতেও এসব সার্কাস দেখার সময় নেই আমার। তাসনিম আবারও বলল, পদ্ম যাও তো, ওর হাতে কিছু লাগিয়ে দাও। ইফরাত নিজেই আর দাঁড়ালো না, দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। পেছন পেছন পদ্মও গেল। এদিকে মার্জিয়ার হাত খামছে ধরে থরথর করে কাঁপছে লামিয়া। কি ভয়ঙ্কর কাণ্ড! কোনো সুস্থ মানুষ এমন করতে পারে? গল্প, সম্পর্ক ও সংসার।